তো বাংলা পৃথিবীর কততম ভাষা, এমন একটি প্রশ্ন আমি শুরুতে একটু বলে নিই যে বাংলা পৃথিবীর কততম ভাষা। এর উত্তর হতে পারে সপ্তম, উত্তর হতে পারে চতুর্থ। এখন শুরুতেই বলতে যে স্যার আপনি তো শুরুতে আমাদের কনফিউজ করছেন যে পৃথিবীতে বাংলা ভাষার অবস্থান কততম। উত্তর হতে পারে সপ্তম, উত্তর হতে পারে চতুর্থ। কিভাবে? এটা হলো ভাষাভাষী বা ভাষীর জনসংখ্যার দিক থেকে, ভাষার সংখ্যাগত দিক থেকে, ভাষার সংখ্যাগত দিক থেকে বা কতজন মানুষ বাংলা ভাষায় কথা বলে, পৃথিবীতে কত বেশি সংখ্যক মানুষ বাংলা ভাষায় কথা বলে, এর উপর ভিত্তি করে বাংলা পৃথিবীর সপ্তম ভাষা। ঠিক আছে? অর্থাৎ পৃথিবীতে কোন ভাষায় কত বেশি মানুষ কথা বলে, ঠিক আছে, এটা পৃথিবীর প্রথম ভাষা কোনটি যদি কেউ জানতে চাও তাহলে তার উত্তর হচ্ছে মান্দারিন। চীনের ভাষা মান্দারিন হচ্ছে ভাষাভাষী জনসংখ্যার দিক থেকে পৃথিবীর সবচেয়ে প্রথম ভাষা, যেই ভাষায় সবচেয়ে বেশি মানুষ কথা বলে। আর এই ক্রম অনুযায়ী বাংলা পৃথিবীর কি সপ্তম ভাষা। ঠিক আছে, বাংলা ভাষাভাষী জনসংখ্যার দিক থেকে বাংলা পৃথিবীর সপ্তম ভাষা। আর চতুর্থ কিসের দিক থেকে? মানের বিচারে, মানের বিচারে বা গুণগত বিচারে কিংবা ভাষাতাত্ত্বিক দিক দিয়ে, মানের বিচারে, গুণগত বিচারে কিংবা ভাষাতাত্ত্বিক দিক দিয়ে বাংলা পৃথিবীর কততম ভাষা? তার উত্তর হচ্ছে চতুর্থ। অর্থাৎ একটু যদি আমি ব্যাখ্যা করি, এটা হচ্ছে কোয়ান্টিটি আর এটা হচ্ছে কোয়ালিটি। তোমরা ইংরেজিতে যদি ভালো বোঝো, অর্থাৎ কোয়ান্টিটি সংখ্যাগত দিক দিয়ে বাংলা পৃথিবীর সপ্তম ভাষা এবং মানের দিক দিয়ে, কোয়ালিটির দিক দিয়ে ভাষাতাত্ত্বিক মান, ঠিক আছে, এই অনুযায়ী বাংলা পৃথিবীর কি চতুর্থতম ভাষা। কথাটা কি পরিষ্কার হয়েছে? তার উত্তর কিন্তু সপ্তম নাকি চতুর্থ হবে সেটা নির্ভর করবে প্রশ্নটা কি করেছে। যদি বলে ভাষাভাষীর দিক থেকে বা জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর কততম ভাষা, তার উত্তর হবে সপ্তম। আর যদি বলে গুণগত দিক দিয়ে, মানের বিচারে কিংবা ভাষাতাত্ত্বিক দিক থেকে বাংলা পৃথিবীর কততম ভাষা, তাহলে তার উত্তর হবে চতুর্থ। ঠিক আছে? এখন এই যে বাংলা ভাষাটা কিভাবে এসেছে, এর একটু বাংলা ভাষার জননীকে, মাকে, আমরা যদিও ব্যাকরণের কোর্সটি করাবো, তো শুরুতে বাংলা সম্পর্কে আমি একটু পটভূমিটা বলে নিই। তো বাংলার মা বা জননীকে এমন একটি প্রশ্ন আমাদেরকে করতে পারে। ঠিক আছে? তো আশা করি এইটুকু তোমরা লিখেছো, আমি এইটুকু একটু মুছে দিচ্ছি। বাংলা ভাষার মা বা জননী কে, এমন একটি যদি প্রশ্ন করি, বাংলা ভাষার জননীকে, বাংলা ভাষার মাকে, কিংবা বাংলা ভাষা কোন ভাষা থেকে এসেছে বা উৎপত্তি হয়েছে, তার উত্তর হচ্ছে প্রাকৃত। বাংলা ভাষার জননী, বাংলা ভাষার মা বা বাংলা ভাষা কোন ভাষা থেকে উদ্ভব হয়েছে, উৎপত্তি হয়েছে, তার উত্তর হচ্ছে প্রাকৃত। প্রাকৃত শব্দের অর্থ কি? সাধারণ। প্রাকৃত শব্দের অর্থ হচ্ছে সাধারণ। তাহলে প্রাকৃত ভাষা অর্থ কি? সাধারণ ভাষা বা সাধারণের ভাষা। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? তাহলে বাংলা ভাষা কোন ভাষা থেকে এসেছে বা কোন ভাষা থেকে বাংলা ভাষা উদ্ভব হয়েছে, এর উত্তর হচ্ছে প্রাকৃত ভাষা। এই প্রাকৃত শব্দের অর্থ কি? সাধারণ। তাহলে প্রাকৃত ভাষার অর্থ কি? সাধারণ ভাষা। অর্থাৎ প্রাচীন ভারতের প্রাকৃত বা সাধারণ ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে। এখন এইখানে একটু ঝামেলা হলো যে কোন প্রাকৃত থেকে। শিক্ষার্থী বন্ধুরা ধরে নিন যে এটি হচ্ছে আমাদের প্রাচীন ভারতবর্ষ, আমি ধরে নিচ্ছি, হ্যাঁ, অর্থাৎ আমি এটা ধরে নিচ্ছি এটা হলো আমাদের প্রাচীন ভারতবর্ষ, এটা আমি অনুমান করছি প্রাচীন ভারত। এখন এই সমস্ত ভারতবর্ষের ভাষার নাম হচ্ছে প্রাকৃত। ঠিক আছে? এখন দেখেন একটা মজার বিষয় যে আমাদের এখন যে বাংলাদেশ, আমি যদি এইভাবে একটু ইন্ডিকেট করি, যদিও আসলে আমি ঠিক সুন্দর করে আঁকাচ্ছি না, আমি জাস্ট একটু অনুমান করছি যে এটা আমাদের বাংলাদেশ, আমরা ধরে নিই। আচ্ছা আমি একটু চেষ্টা করি, দেখা যাক। আচ্ছা ধরে নিচ্ছি আমি এই দেশটা হলো বাংলাদেশ। তা এই বাংলাদেশের ভাষা কি? বাংলা, তাই না? কোনো সন্দেহ আছে আপনাদের? বাংলাদেশের ভাষা হচ্ছে কি? বাংলা। কিন্তু দেখেন বাংলাদেশের রাজশাহী অঞ্চলের ভাষা,
কিছু বুঝি শব্দের সমস্যা হচ্ছে তোমাদের? এই শব্দ কি মানে আজকে যাচ্ছে নাকি? আচ্ছা, আরেকবার একটু আমরা দেখি, স্পিকারটা একটু আর একটু লাগাচ্ছে, দেখা যাবে। কি বলছেন? অনেকেই আছে ক্লিয়ার বলছে, অনেকে বলছে হ্যাঁ, তার মানে আসলে তাদেরই নেটের প্রবলেম। ঠিক আছে, এখন ওকে, আমি একটু লাগাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, অনেক তাদের ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে বাংলাদেশে ভাষা কিন্তু বাংলা, ছোট্ট একটা দেশ বাংলাদেশ। এখন ভাবেন যে বাংলাদেশের চাপাই অঞ্চল, একই বাংলাদেশ, সেখানকার ভাষাটা একটু ভিন্ন। আবার নোয়াখালী যে অঞ্চল, আমার শিক্ষার্থীরা নিশ্চয়ই কেউ কেউ আছে নোয়াখালী অঞ্চলে, সেখানকার ভাষাটা কিন্তু আবার একটু আলাদা। আবার বরিশাল অঞ্চলে যারা আছেন, সেখানকার ভাষাটা কিন্তু আবার একটু কি ভিন্ন। চট্টগ্রামের যারা, সেখানকার বাংলা ভাষা কিন্তু আবার একটুখানি হলেও কি আলাদা। তার মানে ছোট্ট একটি বাংলাদেশ, এই বাংলাদেশে একই বাংলা ভাষা, আবার পাবনা অঞ্চলের যারা, তাদের ভাষাটা কিন্তু আবার একটু ভিন্ন। তো ছোট্ট একটি দেশ বাংলাদেশ, একই ভাষা বাংলা, কেউ কিন্তু বলবে না যে চট্টগ্রামের ভাষা বাংলা নয়, বা সিলেটের ভাষা বাংলা নয়, বা নোয়াখালীর ভাষা বাংলা নয়, কিংবা চাঁপাইনবাবগঞ্জের ভাষা বাংলা নয়, কুড়িগ্রামের ভাষা বাংলা নয়। বাংলাদেশের ভাষা বাংলা, কিন্তু বাংলা হওয়া সত্ত্বেও সকল অঞ্চলের ভাষার মধ্যে কিন্তু একটু কি পার্থক্য। চাঁপাইয়ের বাংলাকে আমরা বলছি চাঁপাইয়া বাংলা, সিলেটের বাংলাকে কি বলছি সিলেটি বাংলা, বরিশালের বাংলাকে আমরা বলছি বরিশালা বাংলা, তাই না? নোয়াখালীর বাংলাকে বলছি নোয়াখালী বাংলা। আমরা কিন্তু বাংলাকে আবার ভাগ করছি অঞ্চল ভিত্তিক। তাহলে এখন চিন্তা করো যে গোটা ভারতবর্ষের ভাষা প্রাকৃত, বিশাল একটি দেশ ভারতবর্ষ, তার ভাষা প্রাকৃত। কিন্তু এই যে ভারতের যে বিভিন্ন অঞ্চল, এই অঞ্চলটার নাম ধরে নাও গৌড়, এই অঞ্চলটার নাম ধরে নাও মগধ, এই অঞ্চলের নামটা ধরে নাও মহারাষ্ট্র, এই অঞ্চলের নাম ধরে নাও সুরসেন, ঠিক আছে? এই অঞ্চলের নাম ধরে নাও কলিঙ্গ, কোন অঞ্চলের নাম হচ্ছে বঙ্গ, ইত্যাদি। তার মানে ভারতের বিভিন্ন জনপদ অর্থাৎ বিভিন্ন এলাকা, কোনটি গৌড়, কোনটি মগধ, কোনটি মহারাষ্ট্র, কোনটি সুরসেন, কোনটি কলিঙ্গ, ইত্যাদি ইত্যাদি, তাই না? সকল ভারতের ভাষা প্রাকৃত। শিক্ষার্থী বন্ধুরা, সকল ভারতবর্ষের ভাষা প্রাকৃত, কিন্তু দেখা গেল গৌড় অঞ্চলের প্রাকৃতের সাথে মগধ অঞ্চলের প্রাকৃতের কি মিল নাই। যেমন ওই যে বললাম, চাঁপাইয়ের বাংলার সাথে যেমন বরিশালের বাংলার মিল নাই, কিংবা বরিশালের বাংলার সাথে যেমন নোয়াখালীর বাংলার মিল নাই, ঠিক তেমনি গৌড় অঞ্চলেও প্রাকৃত, মগধ অঞ্চলেও প্রাকৃত, মহারাষ্ট্র অঞ্চলেও প্রাকৃত, সুরসেন অঞ্চলেও প্রাকৃত, কিন্তু প্রাকৃতগুলো কি একটু ভিন্ন। ফলে গৌড় অঞ্চলের প্রাকৃতকে নাম দেওয়া হলো গৌড়ীয় প্রাকৃত। কি প্রাকৃত? গৌড়ীয়। মগধ অঞ্চলের প্রাকৃতকে নাম দেওয়া হলো কি মাগধী প্রাকৃত। অনুরূপভাবে মহারাষ্ট্রের প্রাকৃতকে বলা হলো কি মহারাষ্ট্রীয় প্রাকৃত। সুরসেন অঞ্চলের প্রাকৃতকে বলা হলো সুরসেনী প্রাকৃত বা সৌরসেনী প্রাকৃত। কলিঙ্গের প্রাকৃতকে বলা হলো পৈশাচী প্রাকৃত, কোনটাকে বলা হলো কাফির প্রাকৃত, কোন অঞ্চলকে বলা হলো অর্ধমাগধী প্রাকৃত। সবগুলির নাম আপনার মনে রাখার দরকার নেই, শুধু দুটো নাম মনে রাখবেন, যে একটা গৌড় অঞ্চলের গৌড়ীয় প্রাকৃত আর মগধ অঞ্চলের কি মাগধী প্রাকৃত। কেন এই প্রসঙ্গটা নিয়ে আসছি? শিক্ষার্থী বন্ধুরা, কিছু জিনিস বিসিএস পরীক্ষা যারা দিবেন, বিশেষ করে বর্ণ জবের পরীক্ষা দিবেন, আপনার জ্ঞানের মধ্যে কিন্তু কোনো কনফিউশন, কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকা যাবে না। একদম আপনাকে একটা পরিষ্কার, একটি স্বচ্ছ ধারণা তৈরি করতে হবে, ঠিক আছে? কোনোভাবে কোনো বিভ্রান্তি, কোনো দ্বিমত, কোনো ধরনের পরীক্ষায় যে স্যার এইটা নাকি এটা, এরকম কোনো ইয়ে করা যাবে না। কোন ভাষা থেকে বাংলার জন্ম? প্রাকৃত। কোনো দ্বিধা নাই, দ্বন্দ্ব নেই, কোনো মানে কোনো দ্বিমত নাই। কোন ভাষা থেকে বাংলার জন্ম? প্রাকৃত। কিন্তু কোন প্রাকৃত থেকে, এইখানে একটু দ্বিমত। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, বাংলা ভাষার একজন বড় ভাষাবিজ্ঞানী ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, তিনি মনে করলেন গৌড় অঞ্চলের গৌড়ীয় প্রাকৃত থেকে বাংলার জন্ম, গৌড়ীয় প্রাকৃত থেকে। কিন্তু ডক্টর সুনীতি কুমার নামে আরেকজন ভাষাবিদ, তিনি গবেষণা করে বললেন যে না, গৌড়ীয় প্রাকৃত থেকে না, মগধ অঞ্চলের কি মাগধী প্রাকৃত থেকে বাংলা।
এখন আপনি উত্তর দিবেন কি, কোন প্রাকৃত থেকে বাংলার জন্ম? পরীক্ষায় এইভাবে প্রশ্নটি আসবে না। যদি আসে কোন প্রাকৃত থেকে, তার উত্তর হতে পারে গৌরী অথবা মাগধী, দুটোর যে কোনো একটি। যদি অপশনে দুটাই থাকে তাহলে উভয় উত্তর হবে, যদি উভয় না থাকে তাহলে মাগধী প্রাকৃতটা উত্তর দিবেন। আমি কি বোঝাতে পারলাম? আরেকবার ক্লিয়ার করছি। কোন ভাষা থেকে বাংলার জন্ম, তার উত্তর প্রাকৃত, শেষ। ডক্টর শহীদুল্লাহর মতো কোন প্রাকৃত থেকে বাংলার জন্ম? গৌড়ীয় প্রাকৃত থেকে। ডক্টর সুনীতি কুমারের মতো কোন প্রাকৃত থেকে? মাগধী প্রাকৃত। কোনো মত চাইনি, শুধু বলেছে কোন প্রাকৃত থেকে বাংলার জন্ম। তাহলে অপশনে গৌড়ীয় থাকলে গৌড়ীয় উত্তর, মাগধী থাকলে মাগধী উত্তর, দুটোই আছে অপশনে। তাহলে উভয় থাকলে উভয় উত্তর, উভয় নাই, দুটোই আছে, তাহলে আপনাকে একটা উত্তর দিতে হবে। সেই ক্ষেত্রে আপনি বেছে নেবেন কোনটা? মাগধী। আধুনিক যারা ভাষাবিদ, ডক্টর হুমায়ুন আজাদ বা এই যে পরবর্তীকালে যারা ভাষাবিদ, তাদের মতে মাগধী প্রাকৃতকে কি গ্রহণ করছে। ফলে আপনারা যদি কোনো মত না চাই বা আধুনিক ভাষাবিদদের মতে, তার উত্তর আমরা দেব মাগধী প্রাকৃত। তাহলে এই কথাটা কি ক্লিয়ার হয়েছে? তাহলে কোন ভাষা থেকে বাংলার জন্ম? প্রাকৃত থেকে। কোন প্রাকৃত থেকে? ডক্টর শহীদুল্লাহর মত চাইলে গৌড়ীয় প্রাকৃত, ডক্টর সুনীতি কুমারের মত চাইলে কি মাগধী প্রাকৃত। কোনো মত যদি না থাকে, দুটার যে কোনো একটা, আর দুটোই যদি থাকে একটা উত্তর দিতে, তাহলে মাগধী প্রাকৃত। ক্লিয়ার? এখন এই যে আমরা প্রাকৃত ভাষা থেকে আমরা পেলাম কি, একটি আমরা পেলাম গৌড়ীয় প্রাকৃত, আরেকটি পেলাম কি মাগধী প্রাকৃত। এই গৌড়ীয় প্রাকৃত কিংবা মাগধী প্রাকৃত যাই বলি না কেন, এই প্রাকৃতের পরবর্তী স্তরের নাম কি? অপভ্রংশ। প্রাকৃতের পরবর্তী স্তরের নাম অপভ্রংশ। অপভ্রংশ। প্রাকৃত ভাষা মানুষের মুখে মুখে বিকৃত হয়ে, পরিবর্তিত হয়ে একটা নতুন স্তর, নতুন একটা চেহারা পেল, তার নাম কি? অপভ্রংশ। ভ্রংশ শব্দের অর্থ কি? ভ্রষ্ট বা নষ্ট বা বিকৃত। ভ্রংশ শব্দের অর্থ ভ্রষ্ট বা নষ্ট বা বিকৃত। তাহলে প্রাকৃত ভাষাটি মানুষের মুখে মুখে চলতে চলতে, ঠিক আছে, একটি নতুন একটি চেহারা পেল, তার নাম অপভ্রংশ। এটিকে বলা হয় স্তর। বাংলা ভাষা কোন স্তর থেকে জন্ম নিয়েছে? অপভ্রংশ। এই অপভ্রংশ ভাষাটাকে পরবর্তীতে আরেকটু মডিফাই করে, একটু ঘষে মেজে নতুন একটা রূপ দেওয়া হয়েছে, এর নাম হলো বঙ্গ কামরূপী। বঙ্গ কামরূপী। প্রাকৃতের মাগধী প্রাকৃত বলি আর গৌড়ী প্রাকৃত বলি, প্রাকৃতের পরবর্তী স্তরটির নাম কি? অপভ্রংশ। অপভ্রংশ। আর এই অপভ্রংশের পরবর্তী রূপটির নাম হচ্ছে বঙ্গ কামরূপী। বঙ্গ কামরূপী। এই বঙ্গ কামরূপী থেকে দুটি ভাষার জন্ম হয়েছে। একটির নাম হচ্ছে বাংলা, নিচে দেখা যাচ্ছে, একটির নাম হচ্ছে বাংলা, আরেকটির নাম হলো অসমীয়া। বঙ্গ কামরূপী নামক রূপটি থেকে দুটি ভাষার জন্ম, একটি বাংলা আর একটি অসমীয়া। ভারতের আসাম প্রদেশের ভাষা অসমীয়া। যদিও আসামকে অনেকে চাচ্ছে যে আসামটা আলাদা, তাই না, বিচ্ছিন্নতাবাদী জন্য অনেকে, আমরা সেদিকে যাচ্ছি না। আমরা বলছি যে বঙ্গ কামরূপী নামক রূপ থেকে বাংলা এবং অসমীয়া নামক দুটি ভাষার জন্ম হয়েছে। ফলে বাংলা ভাষার সহোদরকে, এমন একটি প্রশ্ন বিসিএসে করতে পারে, বাংলা ভাষার সহোদরকে, বাংলা ভাষার ভাইকে, বাংলা ভাষার ভাতৃস্থানীয় ভাষা কোনটি? একই শব্দের একটু সিনোনিমাস, ঠিক আছে? বাংলা ভাষার সহোদর, বাংলা ভাষার ভাই, ঠিক আছে, বাংলার ভাতৃপ্রতিম ভাষা। ভাতৃপ্রতিম ভাষা কোনটি? বাংলার সহোদরকে, বাংলার ভাইকে, বাংলার ভাতৃপ্রতিম ভাষা করতে, তার উত্তর কি? অসমীয়া। বা কোনো বই লেখা আছে আসামি। ভারতের আসাম প্রদেশের ভাষা আসামি, আসলে ভাষাটির প্রকৃত নাম হচ্ছে অসমীয়া। এই ভাষাটি হলো বাংলার ভাই বা বোন বা সহোদর বা ভাতৃস্থানীয়। কেন? একই বঙ্গ কামরূপী নামক রূপ থেকে, একই অপভ্রংশ স্তর থেকে এবং একই প্রাকৃত ভাষা থেকে বাংলা এবং অসমীয়ার জন্ম হয়েছে। তাহলে এখন আমার মনে হয় যে আপনারা বাংলা ভাষার জন্মটা, আমি আরেকবার রিপিট করছি, আপনারা একবার শুনে নেন যারা হয়তো আরেকবার,
তাহলে বাংলা ভাষার জন্ম হয়েছে কোন ভাষা থেকে? ভাষা থেকে কোন ভাষা থেকে? প্রাকৃত। প্রাকৃত শব্দের অর্থ কি? সাধারণ। তাহলে প্রাকৃত ভাষা মানে কি? সাধারণ ভাষা, সাধারণের ভাষা। কিন্তু প্রাকৃতের অনেকগুলি ভাগ ছিল, অনেকগুলি অঞ্চল ভেদে ভাগ ছিল। এর মধ্যে প্রধান দুটি ভাগ, একটি গৌড়ীয় প্রাকৃত আর একটি কি মাগধী প্রাকৃত। গৌড়ীয় এবং মাগধী। ডক্টর শহীদুল্লাহ মনে করলেন যে গৌড়ীয় প্রাকৃত থেকে বাংলার জন্ম, আর ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় মনে করলেন মাগধী প্রাকৃত থেকে বাংলার জন্ম। কিন্তু সরাসরি প্রাকৃত থেকে জন্ম হলো না, প্রাকৃত ভাষাটা আবার একটু বিকৃত হয়ে মানুষের মুখে মুখে পরিবর্তিত একটা নতুন স্তর হলো, যার নাম অপভ্রংশ। এই অপভ্রংশ থেকে আবার আরেকটু মডিফাই হয়ে একটি ভাষা রূপ হলো, যার নাম হচ্ছে বঙ্গকামরূপী। এই বঙ্গকামরূপী থেকে বাংলা এবং অসমীয়া নামক ভাষার জন্ম। তাহলে কোন রূপ থেকে বাংলার জন্ম? বঙ্গকামরূপী। কোন স্তর থেকে বাংলার জন্ম? অপভ্রংশ। কোন ভাষা থেকে বাংলার জন্ম? প্রাকৃত। কোন প্রাকৃত? গৌড়ীয় প্রাকৃত অথবা মাগধী। এই পর্যন্ত আমার মনে হয় যে আমি আপনাদেরকে পরিষ্কার করতে পেরেছি বিষয়টি। আর আরেকটি প্রশ্ন এখানে একটু বলে আমরা ব্যাকরণে যাব, ঠিক আছে? বাংলা ভাষা কোন বংশ থেকে জন্ম নিয়েছে? কোন বংশ? ভাষা বংশ। তাহলে একটু কোন ভাষা থেকে? তাহলে প্রাকৃত। কিন্তু কোন বংশ থেকে? এই বংশটির নাম হচ্ছে ইন্দো ইউরোপীয়। বংশটির নাম কি? ইন্দো ইউরোপীয়। ভাষা বংশ। বাংলা ভাষা যে বংশ থেকে, যেন আমরা ধরেন জন্ম নিয়েছি, কেউ চৌধুরী বংশ, কেউ খান বংশ, কেউ মোল্লা বংশ, তাই না? এরকম কেউ প্রামাণিক বংশ, অনেক বংশ আছে আমাদের মানুষের, যেমন ঠিক তেমনি ভাষার বংশ। বাংলা ভাষার জন্ম হয়েছে কোন ভাষা বংশ থেকে? তার উত্তর হচ্ছে ইন্দো ইউরোপীয়। পৃথিবীর সবচেয়ে প্রাচীন ভাষা বংশ কোনটি? পরীক্ষা প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে প্রাচীন ভাষা বংশ কোনটি? তার উত্তর ইন্দো ইউরোপীয়। প্রাচীন ভাষা বংশ। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ভাষা বংশ কোনটি? তার উত্তর ইন্দো ইউরোপীয়। পৃথিবীর সবচেয়ে বৃহৎ ভাষা বংশ কোনটি? বৃহৎ ভাষা বংশ কোনটি? ইন্দো ইউরোপীয়। পৃথিবীর সবচেয়ে আদি ভাষা বংশের নাম কি? ইন্দো ইউরোপীয়। তাহলে আমাদের বংশ তো সেরা হবে নাকি শিক্ষার্থী বন্ধুরা? কি মনে হয় বলেন তো? আমাদের বংশ সেরা বংশ হবে না? হ্যাঁ, বাংলা ভাষার যে বংশ ইন্দো ইউরোপীয় বংশ, এটি পৃথিবীর কি প্রাচীন ভাষা বংশ, শ্রেষ্ঠ ভাষা বংশ, বৃহৎ এবং আদি। তাহলে চারটি কোশ্চেন হলে তার উত্তর হবে ইন্দো ইউরোপীয়। পৃথিবীর প্রাচীন ভাষা বংশের নাম কি? ইন্দো ইউরোপীয়। পৃথিবীর শ্রেষ্ঠ ভাষা বংশের নাম কি? ইন্দো ইউরোপীয়। পৃথিবীর বৃহৎ ভাষা বংশের নাম কি? ইন্দো ইউরোপীয়। পৃথিবীর সবচেয়ে আদি ভাষা বংশ কোনটি? ইন্দো ইউরোপীয়। বাংলার ভাষা বংশ কোনটি? ইন্দো ইউরোপীয়। বাংলা ভাষা জন্ম নিয়েছে কোন বংশ থেকে? ইন্দো ইউরোপীয়। ঠিক আছে? আচ্ছা, এখন ইন্দো ইউরোপীয় বংশ থেকে বাংলা ভাষার জন্ম হলো। কিন্তু ইন্দো ইউরোপীয় বংশটির আবার দুটি শাখা বা দুটি ধারা। একটি ধারার নাম হলো কেন্তুম, আরেকটি ধারার নাম হচ্ছে শতম। ইন্দো ইউরোপীয় যে বংশের দুটি সন্তান বা দুটি শাখা বা দুটি ধারা, একটি ধারার নাম কেন্তুম, আরেকটি ধারার নাম শতম। কেন্তুম এবং শতম। তো বাংলার জন্ম হয়েছে কোন শাখা থেকে? কেন্তুম। বুঝতে পেরেছেন? যদি বলে ইন্দো ইউরোপীয় বংশের কোন শাখা থেকে বাংলার জন্ম, ইন্দো ইউরোপীয় বংশের কোন শাখা থেকে বাংলার জন্ম, তার উত্তর হচ্ছে কেন্তুম শাখা থেকে। কোন বংশ থেকে বাংলার জন্ম? ইন্দো ইউরোপীয় বংশ। কিন্তু ইন্দো ইউরোপীয় বংশের কোন শাখা থেকে? তার উত্তর হচ্ছে কেন্তুম শাখা থেকে। তাহলে ইন্দো ইউরোপীয় শাখা কয়টি? দুইটি, কেন্তুম এবং শতম। এই হচ্ছে আমাদের বাংলা ভাষার উদ্ভব। যদিও আরো অনেক কথা বলা যায় বাংলা ভাষার উদ্ভব নিয়ে, পুরো একটি ক্লাস নেওয়া যায়, কিন্তু আমরা অনেক বেশি একেবারে গভীর ভাষাবিদ হওয়ার জন্য আসলে এই কোর্সটি করছি। আমরা করছি যে আমরা যাতে বাংলাদেশের সকল প্রতিযোগিতামূলক পরীক্ষায়, বিশেষ পরীক্ষা সহ অন্যান্য পরীক্ষায় যেই ধরনের তথ্যগুলি আমাদের প্রয়োজন হবে, আমরা সেই তথ্যগুলির মধ্যে সীমাবদ্ধ থাকবো। আমরা অযথায় অনেক তথ্যীয় এবং অনেক জ্ঞান, মানে পাণ্ডিত্যপূর্ণ আলোচনা দিয়ে ভারাক্রান্ত করবো না। বুঝতে পেরেছেন? আমরা এখানে ভাষাবিদ হওয়ার জন্য কিন্তু কেউ আসেনি। আমরা এসেছি সুন্দরভাবে, পরিষ্কার করে, নিখুঁতভাবে এবং সরল করে বাংলা ব্যাকরণ শিখবো। কোনটুকু যে অংশগুলি আমাদের
বিশেষ বা চাকরি জীবনের জন্য বা আমাদের একাডেমিক কাজের জন্য যে তথ্যগুলি লাগবে, ঠিক আছে, সেই ব্যাপারটা আমরা খেয়াল রাখবো। তো আমি বাংলা ব্যাকরণ যদি আমাদের কোর্সের শিরোনাম, তো ব্যাকরণে যাওয়ার আগে আমরা বাংলা ভাষাটা কিভাবে উৎপত্তি হলো এটা আমরা একটু জেনে নিলাম, বা বাংলা ভাষার অবস্থানটা আমরা জেনে নিলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমি চলে আসবো ব্যাকরণ। বইগুলোতে শতম অনেক বইয়ে শতম দেওয়া অনেকটা শতম দেওয়া আছে, কিন্তু এবং শতম। বাংলা ভাষা উদ্ভব হয়েছে কিন্তু শতম শতম। আচ্ছা, তাহলে কিছু শতম শাখা কিন্তু হচ্ছে তো শতম, শতম কি তাই কিন্তু হচ্ছে শতম এস শতম শাখা, ঠিকই বলছি, ওরা কি হচ্ছে? হ্যাঁ ঠিকই বলছি শিক্ষার্থী বন্ধুরা, আমি গুগল করছি। শিক্ষার্থী বন্ধুরা, হ্যাঁ ধন্যবাদ তোমাদেরকে। শতম থেকেই, হ্যাঁ কিন্তু এবং শতম, কিন্তু থেকে ইউরোপীয় ভাষা ঠিকই আছে, কিন্তু আর ধন্যবাদ শিক্ষার্থী। শতম শাখা থেকে, হ্যাঁ বাংলা ভাষার জন্ম, ঠিকই বলেছে। এই শতমের আবার চারটি ভাগ, ঠিক আছে। একটা হচ্ছে সার্বিক, দার্ভিক, বাল্টোস্লাভীয়, ইন্দো-ইউরোপীয়। চারটে, 2, 3 এবং 4। দেখো এটা হলো আলবানিক, যেটা এটা আসলোই আরমানিক। একটি হচ্ছে বাল্টোস্লাভীয়, আর একটি হলো ইন্দো ইরানীয়। ঠিক বলেছেন শিক্ষার্থী বন্ধুরা। তাহলে ইন্দো ইউরোপীয় শতম শাখা থেকে বাংলার জন্ম। শতম শাখার আবার প্রধান চারটি ভাগ, কি কি? একটা হলো আলবানিক, কি একটু লিখে নিতে পারেন এই তথ্যটা। একটি হলো আলবানিক, একটি হলো আরমানিক, একটি হলো বাল্টোস্লাভীয়, আর একটি নাম হচ্ছে ইন্দো ইরানীয়। তাহলে ইন্দো ইউরোপীয় যে শাখাটি, শিক্ষার্থী বন্ধুরা, ইন্দো ইউরোপীয় এই শাখার দুটি ভাগ আমরা বলেছি, কেন্তুম এবং কি শতম। শতম শাখা থেকে বাংলার জন্ম, এবং সরাসরি শতম থেকে না, শতমের আবার কি চারটি ভাগ, চারটি স্তর: আলবানিক, আরমানিক, বাল্টোস্লাভীয় এবং ইন্দো ইরানীয়। এই ইন্দো ইরানীয় যে শাখাটি, ইন্দো মিন্স ইন্ডিয়া, ইন্দো মানে কি, এখনো কিন্তু ভারতে ইন্দো বাংলা গেমস হয়, ইন্দো বাংলা, ইন্দো মিন্স কি ইন্ডিয়া, ইন্দো, আর এটা ইরানীয় মানে ইন্ডিয়া এবং ইরান অঞ্চলের মধ্যে এই ভাষাটি চালু ছিল, ইন্দো ইরানীয়। ইন্দো ইরানীয় ভাষাটির আবার তিনটি শাখা, একটি হচ্ছে ইন্দো মানে ইন্ডিয়ান, একটি হচ্ছে ইরানীয় মানে ইরানিয়ান, আর একটি শাখা হচ্ছে সার্বিক বা দার্দিক, সার্বিক এবং কি দার্দিক, সার্বিক দার্দিক। একটু এই জায়গায় ক্লিয়ার করি, তাহলে ইন্দো ইরানীয় অর্থাৎ শতমের চারটি ভাগ: আলবানিক, আরমানিক, বাল্টোস্লাভীয়, ইন্দো ইরানীয়। ইন্দো ইরানীয় মানে ইন্দো এবং ইরানীয়। ইন্দো মানে ইন্দো, ইন্দোটাকে আমরা লিখতে পারি ভারতীয়, ইন্দো বা কি ভারতীয়। একটি হচ্ছে ইরানীয়, আর একটি হলো সার্বিক এবং কি দার্দিক। ইরানীয় অঞ্চলের ভাষা ইরানীয় থেকে হলো ইরানের যে ভাষা। সার্বিক দার্দিক, এই যে আমাদের যে বিভিন্ন কিছু স্থান আছে, কিরগিজস্তান, তুর্কমেনিস্তান, ঠিক আছে, তারপরে কাজাকিস্তান, এই টাইপের অঞ্চলের ভাষা হচ্ছে সার্বিক বা দার্দিক। আর ভারতের ভাষার নাম হচ্ছে ইন্দো বা ভারতীয়। এই ভারতীয় শাখারই একটি বিশেষ রূপের নাম হচ্ছে প্রাকৃত। ভারতীয় অনেকগুলি শাখা, ঠিক আছে, পালি, হ্যাঁ, প্রাকৃত, তারপরে হচ্ছে এই প্রাচীন ভারতীয়রই একটি বিশেষ রূপের নাম হচ্ছে বা বিশেষ স্তরের নাম হচ্ছে প্রাকৃত। এবং এই প্রাকৃত থেকে কিন্তু আমরা পরবর্তীতে বাংলার এটা দেখেছি। তা আমি মাঝের এত বড় দেখাতে চাইনি, তারপরে একটু দেখিয়ে রাখলাম। আরেকবার বলছি, তাহলে আমরা কি করলাম, আমরা শতম শাখাটাকে চার ভাগে ভাগ করলাম, চারটি ভাগ: আলবানিক, আরমানিক, বাল্টোস্লাভীয় এবং কি ইন্দো ইরানীয়। ইন্দো ইরানীয় মানে ইন্দো মানে ভারতীয়, ইরানীয় মানে ইরানীয়,
আর মাঝামাঝি একটি ভাষার নাম হচ্ছে সার্বিক বা দার্ডিক। ইন্ডিয়া অঞ্চলে ইন্দো বা ভারতীয়, ইরান অঞ্চল ইরানীয়, আর এর মাঝামাঝি অঞ্চলগুলোতে সার্বিক বা দার্ডিক। এই যে ইন্দো বা ভারতীয়, এই ভারতীয় ভাষার আবার অনেক শাখা প্রশাখা, তার একটি ভাষার নাম হচ্ছে, একটি স্তরের নাম হচ্ছে প্রাকৃত। এই প্রাকৃত থেকে পরবর্তীতে আবার নানান ভাগে কি বাংলা তৈরি হয়েছে, সেটি আমরা ছকের মাধ্যমে দেখিয়েছি। ঠিক আছে?